সময়টা 1981 সালের 30শে মে। রাত তখন খুব গভীর, আর কিছু পর ভোর হবে। ঠিক সেই সময় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে ভেসে আসে গুলির শব্দ। আর ওই দিনই রচিত হয় বাংলাদেশের অন্যতম এক কলঙ্কিত অধ্যায়। হত্যা করা হয় বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। 31শে মে চিটাগাং সার্কিট হাউসে ঢুকে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান প্রথম সুযোগেই গুলি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুখ ও শরীরের ডান পাশে জাজরা করে দেয়। প্রেসিডেন্টের জাজরা দেহ মুখ থুবড়ে পড়ে দরজার কাছে। চট্টগ্রামে বিএনপির উপদলীয় কোন্দল মেটাতেই মূলত জিয়াউর রহমান সেখানে গিয়েছিলেন। কিন্তু কে জানতো সেই যাওয়াই যে তার শেষ যাওয়া। কিছু বিপদগামী সেনা তারা উৎ পেতেছিল আরও আগ থেকেই, কখন সুযোগ পাবে আর দুনিয়া থেকে সরিয়ে দেবে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। 1981 সাল 30শে মে সেই সময়টা তারা পেয়ে যায়, আর সুযোগে তারা কাজটাও সেরে নেয়। কর্নেল মতি যখন গুলি করছিলেন তার পাশে ছিলেন মেজর জেনারেল মুজাফফর ও তার পাশে ছিলেন আরেকজন জেনারেল মঞ্জু। বিভিন্ন নথি থেকে জানা গেছে যে প্রথম গুলিটাই নাকি করেছিলেন মেজর জেনারেল মুজাফফর। জিয়াউর রহমানের হত্যাকারী অনেকের বিচার হলেও পালিয়েছিলেন মেজর মুজাফফর। আত্মগোপনে ছিলেন দীর্ঘ ৪৫ বছর পর, কিন্তু দীর্ঘ ৪৫ বছর পর এসে ধরা খেলেন ডিবির হাতে। কথাই বলে না যে পাপ বাপ কেউ ছাড়ে না। তো কীভাবে ধরা খেলেন জানলে আপনারা হয়তো অবাক হবেন। একটা কল রেকর্ড এবং মেয়ের সূত্রের মাধ্যমে যেভাবে ধরা খেলেন। মেয়ের কর্মস্থল থেকে শুরু, নাকের তিল শেষ, যেভাবে গ্রেফতার মুজাফফর। পরিচয় পাল্টেছেন, দেশ বদলেছেন, ছদ্মনামে কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময়, কিন্তু বদলাতে পারেননি জন্মগত একটি চিহ্ন, নাকের নিচে থাকা একটি তিল। এটি শেষ পর্যন্ত ভেঙে দেয় ৪৫ বছরের পলাতক জীবনের সব নিরাপত্তা। এতেই ধরা পড়েন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যায় দণ্ডিত আসামি সাবেক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। রাজধানীর বনানীর ডিওএসএসের একটি বাসা থেকে গত বুধবার ১৫ জুলাই গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি ছিল দীর্ঘ সময়ের গোয়েন্দা নজরদারি, তথ্য বিশ্লেষণ ও অত্যন্ত নিখুঁত পরিকল্পনা। দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাপ্রধান ও বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি। 1981 সালের 30শে মে ভোর রাতে চট্টগ্রামের সার্কিট হাউজের একদল বিপদগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মুজাফফর হোসেন ও ক্যাপ্টেন মুসলিউদ্দিন ছিলেন অন্যতম। বিভিন্ন ঐতিহাসিক ও মামলা সংক্রান্ত বিবরণ অনুযায়ী মুজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতির জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। ডিবি সূত্রে আরও জানা গেছে, এই আসামির বিষয়ে তাদের হাতে শুরুতে ছিল মাত্র দুটি তথ্য। প্রথমটি, মুজাফফরের মেয়ের রাজধানীর একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে চাকরি করেন। দ্বিতীয়টি, মুজাফফরের নাকের নিচে রয়েছে একটি বড় কালো তিল। এই দুটি সূত্রকে কেন্দ্র করে শুরু হয় অনুসন্ধান। কয়েক মাস ধরে মেয়ের কর্মস্থল, যাতায়াত ও সম্ভাব্য আবাসস্থল পর্যবেক্ষণ করেন গোয়েন্দারা। এক পর্যায়ে বনানীর ডিওএসএসের একটি বাসাকে সন্দেহের তালিকায় নেওয়া হয়। এরপর শুরু হয় নীরব নজরদারি। ছদ্মবেশে এলাকার পরিবেশ পর্যবেক্ষণ, বাসাটিকে কারা যাতায়াত করেন, কী ধরনের জীবনযাপন, সব কিছু খতিয়ে দেখা হয়। কিন্তু চূড়ান্ত নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করেছিলেন গোয়েন্দারা। বুধবার গভীর রাতে অভিযানের সিদ্ধান্ত হয়। ডিবির একটি দল সাধারণ অতিথির ছদ্মবেশে বাসার দরজায় কড়া নাড়েন। কিছুক্ষণ পর দরজা খুলে সামনে আসেন এক বৃদ্ধ। গোয়েন্দারা তার মেয়ের অফিস থেকে আসা কর্মী হিসেবে পরিচয় দিতে জানতে চান মেয়ে বাসায় আছেন কিনা। বৃদ্ধ ব্যক্তি পাল্টা জানতে চান এত রাতে কী কাজ। সেই মুহূর্তে গোয়েন্দাদের চোখে যায় তার মুখের দিকে। অল্প আলোতেই স্পষ্ট হয়ে যায় নাকের নিচের সেই পরিচিত কালো তিল।
এরপর কৌশলে তাকে প্রশ্ন করা হয়, মুরব্বী, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? বৃদ্ধ ব্যক্তি কোনো সন্দেহ বা না করে উত্তর দেন, আমি মুজাফফর, ওর বাবা। এতটুকু ছিল প্রয়োজন। মুহূর্তেই মধ্যে বেরিয়ে আসে হাতকড়া। কোনো ধরনের প্রতিরোধের সুযোগ না দিয়ে তাকে গ্রেফতার করে ডিবি দল। অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা জানান, অপরাধীরা যতই পরিচয় গোপন করুক, কোথাও না কোথাও একটি সূত্র রেখা যায়। সেই সূত্র ধরেই অভিযান ছিল এটি একটি সফল অভিযান। ৪৫ বছর এই মুজাফফর তার ছদ্মবেশী জীবনযাপন ধারণ করেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী ১৯৮১ সালের ঘটনার পরপরই মুজাফফর হোসেন দেশ ছাড়েন, সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং সেখানে দীর্ঘ সময় ভিন্ন নামে অবস্থান করেন। তিনি নিজের আসল পরিচয় গোপন রাখতে ভুয়া নাম, পরিচয় ও বিভিন্ন জাল কাগজপত্র ব্যবহার করেন। পুরনো পরিচিতদের সঙ্গে প্রায় সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে অত্যন্ত গোপনে বাংলাদেশে ফিরে রাজধানীর বনানী ডিওএসএস এলাকায় বসবাস শুরু করেন। নিজেকে একজন সাধারণ অবসরপ্রাপ্ত বৃদ্ধ হিসেবে পরিচয় দিতেন। প্রতিবেশীদের কেউই জানতেন না তাদের পাশের বাসাতে বসবাস করেন দেশের অন্যতম আলোচিত হত্যার মামলার পলাতক আসামি। আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, দীর্ঘ ৪ দশকের বেশি সময় ধরে পালিয়ে থাকা একজন আসামিকে গ্রেফতার করা শুধু একটি অভিযান নয়, বরং ধৈর্য, গোয়েন্দা দক্ষতা ও তথ্য বিশ্লেষণের একটি বড় উদাহরণ। মুজাফফর হোসেন হয়তো পরিচয় পাল্টাতে পেরেছিলেন জীবনযাপনের ধরনও, কিন্তু জন্মগত একটি চিহ্ন শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে আনলো আইনের মুখোমুখি। ৪ দশকেরও বেশি সময় ধরে চলা পলাতক জীবনের সমাপ্তি হলো সেই একটিমাত্র অমোচনীয় চিহ্নের কাছে।